কিন্তু বাংলাদেশ তো এমন সমাজ যে বিয়ের আগে একটা ছেলে বা মেয়ের প্রেম ছিল এই কথাটাও পরিবার, সমাজ, স্বামী বা স্ত্রী পরস্পর মেনে নিতে পারে না। এখন মেনে নিতে হবে, যা সত্য তাকে মেনে না নেওয়ার মধ্যে তো কোনো গৌরব নেই। সত্য ব্যাপারটাকে মেনে নেব না, এটার মধ্যে তো কোনো গৌরব নেই। গৌরব হবে সত্যটাকে মেনে নেওয়া। যেমন ধরেন বাবা মার সাথে সন্তানের সম্পর্ক একেবারে সন্তান তো কোনোভাবেই সাধারণ নিয়মে চাইবে না তার কোনো কথা দ্বারা বাবা মা এই সমাজে কোন রকম সমালোচনার পাত্রে পরিণত হোক, এই সম্পর্ক প্রশ্নবিদ্ধ হোক, কিন্তু আপনার লেখা সেই জায়গাতে স্পর্শ করেছে। মানে আমার বাবা মার ব্যাপারে, আপনার বাবা মাকে নিয়ে আপনার লেখালেখি, বাবা মার সম্পর্ক নিয়ে অনেকের মনে প্রশ্ন তৈরি হতে সাহায্য করেছে। হ্যাঁ, যা সত্যি তাই লিখেছি। আমার বাবা যেমন মানুষ ছিলেন, তাকে আমি যেমন দেখেছি তা লিখেছি। আমার মা যেমন ছিলেন তাই লিখেছি। লুকিয়ে কি লাভ, লুকোবো কেন? আসলে মানুষগুলো এইরকম মানে একটা আদর্শ ফ্যামিলি তৈরি করলাম আমি মনে মনে। ওই রকম তো সব ফ্যামিলি হয় না আসলে, না? অনেক কোন্দল থাকে, অনেক কলহ থাকে, অনেক বিরোধ থাকে। তো আমাদের ফ্যামিলিতেও ছিল তা। আমার বাবা ডাক্তার ছিলেন, খুব নামী লোক ছিলেন, খুব ভালো মানুষও ছিলেন, একদিক দিয়ে খুব সেকুলার ছিলেন। আমি তো সব কথাই বলেছি। আমার বাবার প্রতি আমার প্রচুর শ্রদ্ধা। আমার বাবা আমাকে মেডিকেলে পড়িয়েছেন এবং আমাকে সবসময় অনুপ্রেরণা দিয়েছেন যেন বড় হই, যেন মানুষ হই, যেন নিজের পায়ে দাঁড়াই। হ্যাঁ, অনেক 15-16 বছর বয়সে অনেক লোক আসতো বিয়ের জন্য। আমার বাবা ওদের তাড়িয়ে দিতেন না, আমার মেয়ে আগে পড়াশোনা করবে, তারপর নিজের পছন্দ মতো বিয়ে করবে। এটা কজন বাবা বলতো সেই অত আগে? সেই জন্য আমার বাবাকে আমি শ্রদ্ধা করি খুব, কারণ ওই সময় আমার বাবার মতো বাবা ছিল না খুব শহরে। কিন্তু আবার বাবার অন্য খারাপ দিক ছিল। আমার মার সঙ্গে ব্যবহার বাবা খুবই খারাপ করতেন। সেই সব কথা তো লিখেছি, আমি সবই লিখেছি, কারণ ওগুলো দেখতে দেখতে আমি বড় হয়েছি। আমার বাড়িতে দেখতাম যে আমার বাবা মার মধ্যে খুব ভালোবাসা শ্রদ্ধা ছিল না, সেটা আমার খারাপ লাগতো। কিন্তু আবার বাবাকে আমার ভালোবাসতাম। আবার মা আমার খুব অসাধারণ মহিলা ছিলেন, খুবই অনেস্ট ছিলেন। আমার মার মতো দয়ালু মানুষ আমি খুব কমই দেখেছি আমার জীবনে। নিজের 500 টাকা থাকলেও সেটা কাউকে দিয়ে দেবেন, 2টো শাড়ি থাকলে একটা শাড়ি কাউকে দিয়ে দেবেন, এরকম ছিলেন। এত মানুষের কথা ভাবতেন এমন আমি বললাম আমার নানাও এরকম ছিলেন। আমি সবই লিখেছি। কিন্তু আমার মা আবার খুব একটা সময় খুব ধর্মভীরু হয়ে পড়লেন, খুব মানে এই ধর্মের জন্য এমন 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 হয়ে গেলেন যে অনেক সময় অনেক ইরেশনাল কাজ করতেন, যেগুলো আবার আমার ভালো লাগতো না। তো এইগুলো লিখবো না কেন? এগুলো দেখতে দেখতে আমি বড় হয়েছি। আমি যখন আত্মজীবনী লিখবো ভেবেছি, আমি তো সব কথাই লিখবো। আমি তো অন্যদের মতো নাকি, অন্য লেখকদের মতো বানিয়ে বানিয়ে ভালো ভালো কথা নিজের নামে জীবনে ঘটেছে বলে বড়াই করব? না, আমি ওরকম নই। শুরু থেকে আমি ওরকম নই। আমি সত্য কথা বলার মানুষ। আমার নিজের বাবা মা যাদেরকে আমি এত ভালোবাসি তাদেরকেও আমি ছেড়ে দিইনি। যেখানে তাদের আমি দেখেছি যে অন্যায় হচ্ছে কিছুর, সেখানে আমি সেই সব লিখেছি। তার মানে অন্যায় প্রতিবাদ করেছি আমি। এই লেখালেখি তো আপনাকে একভাবে বন্ধুহীন করে দিয়েছে। সত্য কথার জন্য যদি বন্ধুহীন হতে হয় তাহলে বন্ধুহীনই হওয়া ভালো। আর যারা সত্যিকার বন্ধু তারা কিন্তু কাছে আসবে। যারা ফেক বন্ধু ওরা চলে যাবে। ও সত্যি কথা বলেছে, এখন চলে যাব, ওর কাছে যাব না, হ্যাঁ, ওর বন্ধু হয়ে থাকবো না। এটা তো আসলে সত্যিকার বন্ধু নয় ওরা। এবং দুঃসময় এলে কিন্তু মানুষ চিনতে পারে কে সত্যিকারের বন্ধু, কে সত্যিকার বন্ধু নয়। আমার জীবনে বারবার দুঃসময় এসেছে। আমি প্রমাণ পেয়েছি কারা আমার সত্যিকারের বন্ধু, কারা আমার আসলে বন্ধু নয়। এবং বইয়েতে তো আরো বেশি প্রমাণ পেলাম, কারণ বইয়ে আমি সত্য কথা লিখেছি বলে অনেকের রাগ হয়েছে। হ্যাঁ, অনেকের রাগ হয়েছে, বলছে অলিখিত চুক্তি। কারোর সঙ্গে অলিখিত চুক্তি থাকে না। আত্মজীবনী লিখছি, আমি সব কথা লিখবো।
অত অলিখিত, তারা যদি এত সাধু লোক হতো তাহলে তাহলে লুকিয়ে লুকিয়ে কাজ করে কেন? যে কথা মানুষ জানাজানি হলে তাদের অসম্মান হবে ভাবে, তাহলে এই অসম্মানের কাজ তারা করে কেন? জেনে বুঝে এই জন্য করে যে এগুলো লুকোনো থাকবে, প্রকাশ হবে না। তাহলে কেমন ধরনের লোক তারা বলো? আমি কোনো কাজ করেছি তাতে তো আমার কোনো কাউকে জানাতে অসুবিধে হয় না। আমি তো জানিয়েছি বাংলাদেশের মতো কনজারভেটিভ দেশে কি হবে তা জানি, তা জেনেও তো আমি লিখেছি আমার সম্পর্কের কথা। হ্যাঁ, যারা নিজেদের অসম্মান নিয়ে ভাবছে তারা আমার চেয়েও খুব বড় কেউ, সম্মানিত কেউ। সারা পৃথিবীতে এত সম্মানিত হয়েছে তারা আমার মতো, তাহলে আমি নিজের সম্মানের কথা ভাবিনি কেন? আসলে মিথ্যে কথা বলে নিজের সম্মান অর্জন করা যায় না। সত্য কথা বলো, তাতেই সম্মান থাকবে, ভালো মানুষের কাছে সম্মান থাকবে। আর খারাপ লোক কি সম্মান দেখালো কি দেখালো না তাতে আমার বইয়েই গেল। বাংলাদেশকে কি এখনো একটা কনজারভেটিভ মৌলবাদী রাষ্ট্র মনে করেন আপনি? তাই তো, প্রোগ্রেসিভ লোক আছে কিন্তু সংখ্যায় তো কম। কেন আপনার এরকম মনে হয়? সাধারণ মানুষের মধ্যে তো মৌলবাদী ধ্যান ধারণা প্রচুর আছে। যেমন ধরো, আমি খুব বেশি ভেতর থেকে জানি না, তবে একটু আধটু যা দেখি, যেমন ধরো আমি যখন স্কুলে পড়তাম, আমাদের পুরো স্কুলে একটা মেয়ে শুধু বোরখা পরতো, তাও আবার লুকিয়ে পরতো। এসে গেটের কাছে এসে বোরখাটা ঝুড়িতে রেখে দিত, সবাই হাসাহাসি করতে তাকে নিয়ে। আমি যখন মেডিকেলে পড়তাম, হিজাব বা বোরখা এইসব কোনো মেয়েই পড়েনি, সবাই মেডিকেলে পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল। তারপর কোনো ছেলেও টুপি পরে আসতো না মেডিকেল কলেজে। এখন কিছু রজত জয়ন্তীর উৎসব হচ্ছে বা গেট টুগেদার হচ্ছে, যখন দেখি 90% মেয়ে এবং 90% ছেলে দেখি মাথায় টুপি, মাথায় হিজাব, এইসব দেখে তো আমি অবাক হয়ে যাই। টুপি হিজাব মানেই কি মৌলবাদিতা? ধর্মান্ধতা তো অন্তত। আচ্ছা দেখো, এই যে এখন গাজায় যে হচ্ছে অত্যাচার হচ্ছে, সন্ত্রাস চলছে ইসরায়েলের, তার আমি বিরোধিতা করছি। আমি পারসিকিউটেড মানুষদের পাশে দাঁড়াই, অত্যাচারিত হচ্ছে যারা তাদের পাশে দাঁড়াই। ইহুদিরা যখন অত্যাচারিত হয়েছিল নাৎসি জার্মানি দ্বারা, আমি সবসময় ইহুদিদের পক্ষ নিয়েছি, কারণ তারা অত্যাচারিত। সেই সময় তো আমি ছিলাম না, পরে যখন আমি জেনেছি, পড়েছি এইসব। এখন যা হচ্ছে দেখো, বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হয়েছে, তাদের পাশে আমি দাঁড়িয়েছি, আমি বই লিখেছি। পাকিস্তানে খ্রিস্টানরা অত্যাচারিত, খ্রিস্টানদের পাশে আমি দাঁড়িয়েছি। মুসলিমরা অত্যাচারিত হয়েছে গুজরাটে, এখানে আমি মুসলিমদের হেল্প করেছি, সাহায্য করেছি, তাদের পাশে দাঁড়িয়েছি, তাদের পক্ষে কথা বলেছি। প্যালেস্টাইনে মুসলমানরা অত্যাচারিত হচ্ছে, ওদের পাশে দাঁড়িয়েছি। ইসরায়েলি একটা সন্ত্রাসী রাষ্ট্র, তা বলছি। এখন আমি ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, জুইশ ধর্ম, কোনো ধর্মতে আমি বিশ্বাস করি না, কিন্তু আমি মানুষের পক্ষে দাঁড়াই, তার যে ধর্মই হোক। সেই মানুষ যদি অত্যাচারিত হয়, তাকে আমি ডিফেন্ড করব জীবন দিয়ে হলেও, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক। সুতরাং আমার এই স্ট্যান্ডটা খুব পরিষ্কার। এটা মানুষ, আমি জানি না বাংলাদেশের মানুষ কতটুকু জানে। ওরা তো বই পড়ে না। যারা সমালোচনা করে আমার, যারা নিন্দা করে, তাদের জিজ্ঞেস করে বই পড়েছে কিনা, বই পড়েনি। তসলিমা নাসরিন, ধর্ম নিয়ে আপনার আক্রমণাত্মক লেখালেখি মানুষের ধর্মীয় অনুভূতিতে তো আঘাত করে। পৃথিবীতে সবসময় মানুষের অনুভূতিতে আঘাত লেগেছে, যদি আঘাত লাগাই বলো। যখনই মানুষ সমানাধিকারের কথা বলেছে নারী পুরুষের, তখনই একদল যারা নারী পুরুষের সমানাধিকারে বিশ্বাস করে না, তাদের মনে আঘাত লেগেছে যে এটা কি। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না,
তুমি যদি গণতন্ত্রের কথা বলো তাদের মনে আঘাত লাগবে, তাই বলে কি তুমি গণতন্ত্র আনবে না? সমানাধিকারে কথা বললে কিছু লোকের মনে আঘাত লাগবে বলে কি তুমি সমানাধিকার আনবে না সমাজে? এই যে বিশ্বে যখন মেয়েদের ভোটাধিকার ছিল না, তখন মেয়েরা ভোটাধিকারের জন্য রাস্তায় নেমেছে, সেই কত বছর আগে। তখন কিছু লোক ওদেরকে মেরেছে, পিটিয়েছে, জেলে ভরেছে। মেয়েরা ভোটাধিকার পাবে? তাদের ধর্মীয় অনুভূতি বলো, তাদের পুরুষিক অনুভূতি বলো, সবকিছুতে আঘাত লেগেছিল, কিন্তু তাতে কি থেমেছে? যেটা ভালো সেটাই আলটিমেটলি এস্টাবলিশড হয়েছে, যে মেয়েদের ভোটাধিকার মেয়েরা পেয়েছে। একসময় লোক শত শত মানুষকে মারা হতো, কেউ যদি চার্চের বিরুদ্ধে কথা বলতো, সেই ইনক্লুসিভ চার্চের ক্ষমতা চলে গেছে। কারণ ওদের মনে আঘাত লাগবে বলে কি আমরা মানে সমাজ পিছিয়ে রয়েছে? তা তো নয়। সুতরাং এইসব ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে এটা বলে আসলে গণতন্ত্রের বিরুদ্ধে, বাক স্বাধীনতার বিরুদ্ধে, মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে এক ধরনের এটা ষড়যন্ত্র। এটা আঘাত লাগবে, সুতরাং আমাদের মনে আঘাত লাগানো চলবে না। তার মানে কি বন্ধ করতে হবে? মানুষের বাক স্বাধীনতা বন্ধ করতে হবে। ভিন্ন মত হলে তার ভিন্ন মত প্রকাশের অধিকার থাকবে না, সব বন্ধ করে দিতে হবে, সমাজ অচল করে দিতে হবে। যারা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে এই বলে বই ব্যান করে, সিরিয়াল ব্যান করে, যারা ফিল্ম ব্যান করে, যারা ফেসবুকে কিছু লিখলে তার বিরুদ্ধে তাকে অ্যারেস্ট করে, তারা আসলে একটা অন্ধ, একটা বর্বর সমাজের কাছেই ফিরে যায়। মত প্রকাশের স্বাধীনতা থাকতেই হবে যদি তুমি গণতন্ত্রে বিশ্বাস করো। তার মানে এই যে মৌলবাদীরা একটা আমাকে চিহ্নিত করেছে, বলেছে যে ও ইসলাম বিরোধী, এই জিনিসটা কাজ করছে ওখানে। মানে আমি ইসলাম বিরোধী, সুতরাং আমার বাংলাদেশে থাকা চলবে না, আমার পশ্চিমবঙ্গে থাকা চলবে না। আরে আমি একটা লেখক, আমি নারীর স্বাধীনতার কথা লিখি, নারীর বিরুদ্ধে যত নির্যাতন হয় তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করি। এখন আমাকে ইসলাম বিরোধী একটা আখ্যা দিয়ে বাস এতকাল যে আমি নারী অপারেশনের বিরুদ্ধে আমি লিখেছি সবগুলোকে মানে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা আর কি। এটা হচ্ছে নারী বিরোধীদের মানে কাজ, আমাকে সমাজ থেকে সরিয়ে দেওয়া, আমাকে সবকিছু থেকে সরিয়ে দেওয়া। তাতে কি? তাতে আমি যে এতকাল আমি 40টা বই লিখেছি, একটা দুটো নয়, 40টা বইয়ের আমি কিন্তু ধর্ম নিয়ে কোনো বই নেই, ইসলাম ধর্ম এই, ইসলাম ধর্ম সেই নিয়ে আমার কোনো বই নেই। আমার 40টা বই হচ্ছে নারীর অধিকারের ওপর লেখা, কবিতার বই, প্রবন্ধের বই, আত্মজীবনী, ছোট গল্প, উপন্যাস। কোনো বইয়ের বিষয় কিন্তু ইসলাম ধর্ম নয়। তাহলে কেন? প্রচুর মানুষ আছে যাদের মূল বিষয় ইসলাম ধর্ম, তা নিয়ে পক্ষে লিখছে বা বিপক্ষে লিখছে, বা কারো বিষয় আছে ধর্ম। আমার ধর্মও কোনো বিষয় নয়, ধর্ম এসেছে আমার লেখায়। আমার ওই 40টা বই যেগুলো নারীর অধিকারের ওপর লেখা এবং নারী নির্যাতনের বিরুদ্ধে লেখা, তাতে ধর্ম এসেছে। কারণ ধর্ম, পুরুষতন্ত্র, পুরুষতান্ত্রিক সংস্কৃতি বা কালচার কাস্টমস যাদের বলি, এইগুলো নারীর অধিকারের বিপক্ষে যায়। সুতরাং ওই প্রসঙ্গে ধর্ম এসেছে, অন্য সব ধর্মই এসেছে, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইসলাম ধর্ম। ইসলাম ওয়ান অফ দ্য রিলিজিয়ন, যার সম্পর্কে আমি বিভিন্ন বইয়ে আমি মন্তব্য করেছি। কিন্তু সেটা প্রধান করেছে কারা? তারা যারা নারী বিদ্বেষী লোক, যারা পুরুষতান্ত্রিক লোক, যারা আমার কণ্ঠস্বরকে ভয় পায়, যারা মনে করে যে আমার লেখা পড়ে মানুষ বদলে যাচ্ছে, মানুষ শিক্ষিত হচ্ছে, মানুষ নিজেদের সমান অধিকারের ব্যাপারে সচেতন হচ্ছে, সমতার ব্যাপারে সচেতন হচ্ছে। সচেতনতা চায় না, তারা মানুষকে
নারী পুরুষ উভয়কেই একটা অন্ধকারের মধ্যে ফেলে রাখতে চায়, যেখানে মানুষ কিছু জানবে না, প্রতিবাদ করবে না। আমি যেহেতু প্রতিবাদ করেছি, আমাকে সরিয়ে দাও, আউট করে দাও, বের করে দাও, তাহলেই এই আমার দ্বারা যে মানুষ ইনফ্লুয়েন্স হয়ে প্রতিবাদ করছিল ওটা বন্ধ হয়ে যাবে। এটা আমার বেলায় শুধু নয়, এটা বাংলাদেশে শুধু নয়, এটা পৃথিবীর সব জায়গায় হয়েছে, সব নারীবাদী লেখকদের বিরুদ্ধে হয়েছে। বেগম রোকেয়া অনেক নন্দিত, আপনি নির্বাসিত, দুজনই নারী অধিকার নিয়ে লিখেছেন। কে বলেছে বেগম রোকেয়া? বেগম রোকেয়ার সময়ে তো অনেক বেশি নিন্দিত ছিল। এখন আমি যখন ধরো আমার লেখা যখন মানুষ খুব পড়ছে, তখন হঠাৎ করে বেগম রোকেয়াকে আমদানি করা হলো। আগে বেগম রোকেয়ার নাম জানতো লোকে, হয়তো একটা প্রবন্ধ পড়তো, তারপর প্রচুর আমদানি করা হলো, প্রচুর বেগম রোকেয়া ছাপানো শুরু করতে লাগলো। কেন? তসলিমাকে চাপা দিতে হবে, ওকে কবর দিয়ে দিতে হবে। আমাকে কবর দিতে গেলে একজনকে কবর থেকে উঠিয়ে আনা হলো, সে হচ্ছে বেগম রোকেয়া। বেগম রোকেয়া ধর্ম সম্পর্কে যা লিখেছে, ইসলাম সম্পর্কে যা লিখেছে, তা পড়লে আজকের মুসলমানরা ওকে জ্যান্ত পুঁতে ফেলত। কিন্তু ওগুলো লেখা, তার ওইগুলো কথা বলা হয় না যে বেগম রোকেয়া ধর্ম সম্পর্কে কি বলেছে। ইসলাম ধর্ম সম্পর্কে বেগম রোকেয়া যা বলেছে তা আমিও বলিনি, এত ভয়ঙ্কর কথা বলেছে ইসলাম ধর্মের বিরুদ্ধে বেগম রোকেয়া। আজকে যদি বেগম রোকেয়া থাকতো, তার অবস্থা আমারই মতো হতো, বা আমার চেয়েও খারাপ হতো। বেগম রোকেয়াকে নিয়ে এইসব এখন লীলা খেলা যা হচ্ছে ওখানে, বেগম রোকেয়া এই ছিলেন, এত ভালো ছিলেন, এটা উনি বেঁচে থাকলে হতো না, উনি নেই বলেই হচ্ছে। আমি বেঁচে আছি বলে আমার বিরুদ্ধে এইসব হচ্ছে। আমি মরে গেলে বহু বছর পর যখন একজন নতুন নারীবাদী বাংলাদেশে আসবে এই মৌলবাদী পুরুষতান্ত্রিক সমাজে, তখন তাকে কবর দেওয়ার জন্য আমাকে কবর থেকে তুলে আনা হবে, বলবে তসলিমা অত ভালো ছিল। এখন যা করা হচ্ছে এগুলো সাইকেল একটা, এসব পুরুষতান্ত্রিক নারী বিদ্বেষী সমাজে একটা এরকম সাইকেল তারা করে থাকে। এগুলো একজন জ্যান্ত ভয়েসকে চাপা দেওয়ার জন্য, একটা জ্যান্ত ভয়েসকে মানে মেরে ফেলার জন্য, এগুলো তাদের কায়দা। আমি তো বেগম রোকেয়াকে সাংঘাতিক সম্মান করি, উনি তার সময় যা করেছেন তার তুলনা হয় না। তার অনেক লিমিটেশন ছিল, কিন্তু তারপর তো 100 বছর কেটে গেছে, আমার মধ্যে সেই লিমিটেশন থাকবে কেন? উনি হয়তো হিজাব করতেন, আমি হিজাব পরবো কেন? আমি তো নতুন জেনারেশনের না বেগম রোকেয়ার চেয়ে। এখন বেগম রোকেয়াকে আনা হয় কারণ হচ্ছে একজন মৃত নারীবাদী থাকা অনেক ভালো এদের কাছে, একজন জীবন্ত জ্যান্ত প্রতিবাদী, একজন বলিষ্ঠ কণ্ঠস্বরের চেয়ে। লেখক তসলিমা নাসরিনের মুখোমুখি ৭১ টেলিভিশন বিশেষ এই আয়োজনে থাকুন আমাদের সাথে। নিচ্ছি একটা বিরতি। একাত্তরের বিশেষ আয়োজন তসলিমা নাসরিনের মুখোমুখিতে থাকবার জন্য ধন্যবাদ। তসলিমা নাসরিন, এই যে আপনি এত কিছু করলেন, এত প্রতিবাদ, এত লড়াই, দিন শেষে কি আপনি ভালো আছেন? অবশ্যই ভালো আছি, আমি তো প্রতিবাদ করতে পারছি। দিন শেষে কি